নমস্কার। বাংলা স্ফিয়ারে আজকে আমরা একটু ফেলুদার মতো করে বিষয়টাকে উপস্থাপন করব বলে স্থির করেছি। যদিও এটা হাসির বিষয় নয়, অত্যন্ত মর্মান্তিক এবং বিয়োগান্তক একটা ঘটনা। যে ঘটনাটা একসময় কলকাতা, পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতবর্ষের হৃদয়ে একটা বিবংশার তৈরি করেছিল। মানুষের মনে হয়েছিল একটা সরকারি হাসপাতালে ডিউটিরত অবস্থায় একজন হবু ডাক্তারের কি করে এই নির্মম পরিণতি হতে পারে। আপনারা বুঝতেই পারছেন আমি কোন ঘটনার কথা বলছি। এক এবং অদ্বিতীয় আর.জি. করের ঘটনা। আর.জি. কর ঘটনা নিয়ে আমাদের অনেকের মনেই অনেক প্রশ্ন এখনো জমে আছে, যার কোনো সদুত্তর আমরা সেইভাবে পাইনি এবং সেইভাবে পাওয়ার খুব একটা সম্ভাবনা আছে এরকম আশা করতেও আমরা ভুলে গেছি। এমন একটা সময় দুজন রাশিবিজ্ঞানী, যারা উভয়ই আইএসআই এর অধ্যাপক, তাঁরা নিজেদের ইচ্ছায় এবং স্বতঃপ্রণোদিত হয়ে এই তদন্তটা চালিয়েছেন নিজের মতো করে। এবং তাঁরা কিন্তু এই ঘটনাতে তদন্ত চালিয়ে তাদের মানে গোয়েন্দার সুলভ যে আরেকটা অবতার সেটাতে আবির্ভূত হয়েছেন তা না। আপনাদের স্মরণে থাকবে ধনঞ্জয়ের মৃত্যুর পরেও একইভাবে গোটা শহর জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। এরাই দুজন তখন এগিয়ে এসে অকাট্য যুক্তি এবং তথ্য দিয়ে প্রমাণ করেছিলেন ধনঞ্জয় তো ওই খুনটা করেইনি, এমনকি তার সঙ্গে ওর ত্রিকুলে কোনো সম্পর্ক ছিল না। এবং সেটা করতে গিয়ে তাদের যেসব ইনসাইটস হয়েছিল তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের পুলিশ আসলে তদন্ত করে না, একটা ফ্রেম করে একজনকে আগেই ঠিক করে দেয়। ওই চুরি হয়ে গেছে রাজকোষে, ওই লিখেছিলেন আমাদের রবীন্দ্রনাথ, চোর চাই যে করেই হোক, চোর চাই হোক না সে যে কোনো লোক। এটা হচ্ছে আমাদের তদন্তের কথা আর আমাদের বিচার ব্যবস্থার ফাঁক ফোকর, ন্যায় অন্যায় এগুলো। সুতরাং ওই ঘটনা থেকেই প্রাণিত হয়ে তাদের মনে হয়েছে যে এই ঘটনাটা কি সেটাও একটু ভালো করে তত্ত্ব তালাশ করা যাক। 24 অগস্ট মাসের ঘটনা। আজকে আমরা কথা বলছি 2026-এর ফেব্রুয়ারির শেষে। সুতরাং মাঝখানে অনেক সময় অতিবাহিত হয়েছে, কিন্তু এই ধরনের তদন্ত ভালো করে করতে গেলে এইটুকু সময় বোধহয় লাগে। তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমার বাঁ দিকে ডক্টর প্রভাল চৌধুরী আর ডান দিকে দেবাশিস সেনগুপ্ত, দুজনেই এসেছেন। আমি আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে, এই আপনারা প্রফেসর অ্যান্ড দ্যাট টু অফ আইএসআই, হঠাৎ আপনাদের এই ধরনের শার্লক হোমস হওয়ার ইচ্ছে হলো কেন? এটা প্রথমে একটু আপনাদের পরিচয়টা, এবং রাশিবিজ্ঞানী হিসেবে আমরা তো পরিচয় দেবো না, আর আমি সেটা বুঝিও না, আমি পাকামি করে লাভ নেই। এই যে আপনারা একটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতোই ব্যাপার, দুজন অধ্যাপক এইভাবে সক্রিয় হয়ে একটা তদন্ত চালাচ্ছেন, এই ঘটনাটাই তো একটা খবরের মতো। হ্যাঁ, মানে এখানে আপনারাই খবর, রাদার দ্যান হোয়াট ইউ ফাইন্ড আউট। ঠিক আছে, দেবাশিস বলো। হ্যাঁ, দেখুন, আমাদের রাশিবিজ্ঞানেও অনেক বড় বড় আবিষ্কার করেছেন রাশিবিজ্ঞানের বাইরের লোক। রাশিবিজ্ঞানের অনেক আবিষ্কারই দেখেছি বাইরের লোকে করেছেন। আজকাল এরকম অনেক হয় যে যেখানকার যেই ডিসিপ্লিনের ব্যাপার সেই ডিসিপ্লিনে বাইরে থেকেও অনেকেই হাত লাগান। এই এর আগে ধনঞ্জয়ের কেসে আমরা যেটা দেখেছিলাম যে মানে মানে পুলিশের অনেকটা ইচ্ছে ছিল, হয়তো হয়তো কিছু ক্ষমতাও ছিল, কিন্তু তাতে শেষ পর্যন্ত যেটা ঘটেছে সেটা ঠিক সত্য উদ্ঘাটন ঘটেনি। এখানে আমাদের প্রথম থেকে ব্যাপারটাতে আগ্রহ ছিল, কিন্তু সেই আগ্রহের বশবর্তী হয়ে আমরা যেসব খবর টবর রেখে গেছি বরাবর, তারপরে ক্রমশ ক্রমশ যখন দেখলাম যে যেই পথে তদন্ত এগোচ্ছে, এমনকি বিচার পর্যন্ত শুরু হয়ে গেছে,
সেই ব্যাপারটা মনে হচ্ছে যে মানে কারোরই ঠিক মনোমত হচ্ছে না। স্বাভাবিকভাবেই দেখা যায় যে রাজ্য জুড়ে একটা বড় রকমের আলোড়ন উঠেছিল এই ঘটনাটা, সেটাতেও কিছু হচ্ছে না। তখন তো মনে হয় যে ঠিক আছে একবার দেখাই যাক, হাত পাকিয়ে হাত এখানে লাগিয়ে কি হয়। না, আমার এখানে একটা জিনিস খালি অ্যাড করার আছে যে আমার মনে হয় ফান্ডামেন্টালি আমি যদি একজন গবেষক হই, বিজ্ঞান গবেষক, আমি রাশিবিজ্ঞানী বলছি যে বিজ্ঞান গবেষক যদি হই, একজন বিজ্ঞান গবেষক কি করে? সে তো সবসময় একটা সত্য উদ্ঘাটনের চেষ্টা করে একরকমের। হ্যাঁ, তো ক্রিমিনোলজি আমার মনে হয়েছিল একটা বিজ্ঞান গবেষণার মতনই একটা কাজ। কাজেই আমার যে ন্যাচারাল ইন্টারেস্ট গুলো আছে, যে ন্যাচারাল স্কিল গুলো, ন্যাচারাল বলবো না, হয়তো ওভার টাইম থ্রু ওয়ার্ক অ্যান্ড স্টাডি আমি যেটা ডেভেলপ করেছি, সেটা এখানে কাজে লাগতে পারে, এবং সেটা সত্যিই কাজে লাগে। মানে আমার কাছে, আমি একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন হচ্ছে, আমি ডেটা কালেক্ট করছি একজন স্ট্যাটিস্টিশিয়ান যেরকম করে, তারপর সেই ডেটাটাকে অ্যানালাইজ করছি। হ্যাঁ, ডেটাটা খুব অদ্ভুত ধরনের ডেটা, এটা নিউমেরিক্যাল ডেটা নয় অবভিয়াসলি, ওকে, এবং তারপরে একটা কনক্লুশনে পৌঁছেছি। এইটা আমার কাছে মনে হচ্ছে এটা আমি যা করি তার থেকে খুব আলাদা কিছু হচ্ছে না। মানে একটা লার্জার স্পেসে ইউ আর ডুইং জাস্ট দ্য সেম থিং এক্সেপ্ট দ্য সার্কামস্টান্সেস আর ডিফারেন্ট, রাইট। আচ্ছা, এই যে খুনের তথ্য ইত্যাদি হয়েছে, প্রথম ইস্যুটা যেটা আমি একদম আমিও চেষ্টা করছি আপনাদের মতো ক্রিমিনোলজিস্ট হওয়ার। আচ্ছা, তো প্রথম ডিসপিউটেড ফ্যাক্ট which determines or points towards other things is the timing of the murder. এ সম্পর্কে আপনাদের এই যে এতদিনের ইনভেস্টিগেশনের ফাইন্ডিংটা বলুন। দেখুন, এই ফাইন্ডিং এর মূল যে সূত্র, সেটা তো সাধারণত এইসব ইনভেস্টিগেশনে যা হয়ে থাকে পোস্টমর্টেম রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট। সেই ময়নাতদন্তের রিপোর্ট এক্ষেত্রে যে খুব ভালোভাবে হয়েছে এটা কেউই বলছেন না। এই ধরনের রিপোর্ট সাধারণত ৩-৪ ঘন্টা ধরে হওয়ার কথা, এই ক্ষেত্রে ব্যাপারটা ১ ঘন্টার মধ্যে সারা হয়েছিল। এখন ১ ঘন্টায় তাড়াহুড়ো করে দেওয়া একটা রিপোর্ট, সেখানে যা যা থাকবে আপনি ধরে নিতে পারেন যে সেখানে বেশ কিছু ওমিশন থাকতে পারে, কিন্তু ওই ১ ঘন্টা সময়ের মধ্যে বানিয়ে টানিয়ে কিছু লেখা খুব ডিফিকাল্ট। যেগুলো আছে সেগুলোকে ভালো করে খুঁটিয়ে দেখা খুবই জরুরি বলে মনে হয়েছে। কি আছে? যা আছে সেখানে দুটো দিক লেখা হয়েছে। একটা দিকের উপরে ফোকাস করেছে সিবিআই এর কেসে, সেটা হচ্ছে ওই রায়গড় মর্টিস থেকে যেটা হয়, একটা বিশাল টাইম উইন্ডো, যার থেকে বোঝা যাচ্ছে যে অনেক মানে হিসেব টিসেব কষে যে রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে খুনটা নিশ্চয়ই হয়েছে। এইটা তো আপনার পোস্টমর্টেম না করলেও বলা যেত। এইটা খুব একটা বাড়িতে শুয়ে শুয়েও বলা যেত। তাছাড়া যেটা আছে সেটা অনেক সময় কেসে, নানান কেসে ব্যবহার হয়, যেমন আরুষি তালবার কেসে হয়েছিল, সেটা হচ্ছে যে পেটের খাবার থেকে যদি সময়টা অনুমান করা যায়। এটা করতে গেলে একটা অসুবিধে হয় যে আপনাকে গোটা ব্যাপারটাই খাওয়া কখন হয়েছে তার রেফারেন্সে ধরতে হচ্ছে। সেই জিনিসটা এক্ষেত্রে ততটা অসুবিধে নেই, তার কারণ যে এটা জানা আছে যে এই আমাদের অভয়া যাকে বলা হয় ভিকটিম, তার মার সঙ্গে ওর ফোনে কথা হয়েছিল যে রাত্রির ১১টা থেকে 11:15টার মধ্যে, মোটামুটি 11:15 নাগাদ। এটাতে ওনারা কনসিস্টেন্টলি এক কথা বারবার, কারণ ওনাদের কল রেকর্ডটা আছে। হ্যাঁ, কল রেকর্ডটা আছে। সুতরাং এই যে 11:15টার সময় মেয়েটি যে বলেছে যে হ্যাঁ আমাদের খাবার এসে গেছে, এবারে আমরা খেয়ে নেব, এইটা ওয়েল রেকর্ডেড। এবং একই রকম ভাবে সেই সময় ওর যে বন্ধু, বিশেষ বন্ধু, তার সঙ্গে কথা হয়েছিল, তাকেও এরকম বলেছিল। কাজে খাওয়ার সময়টা নিয়ে খুব অসুবিধা কিছু নেই। কিন্তু কথা হচ্ছে যে পেটে কি পাওয়া গেল, পেটে যেটা পাওয়া গেছে বলে পোস্টমর্টেম রিপোর্টে আছে, না বেশি রাতে ওর কথা ছিল বাবাকে ফোন করবে, সেটাও হয়নি। দ্যাট ডিড নট ম্যাটেরিয়ালাইজ। খুব ওর যে বয়ফ্রেন্ড ছিল, হ্যাঁ, তা সে ফোন করেছিল, সেই কলটাও রিটার্ন করা হয়নি। ও বলেছিল তোমাকে আমি একটু পরে ফোন করছি, একটু পরে ফোন ও আর করেনি। এই ব্যাপারগুলোই একটা স্ট্রং সিগন্যাল দেয় যে যেই সময় সে ফোন করবে বলেছে সেই সময় কি সে সত্যি বেঁচে আছে, না হলে ফোন করলো না কেন। এখন সরকারি হিসেবে যেটা বলা হচ্ছে তাতে এই ফোনে কথা হওয়ার বহু ঘন্টা পরে ফোনটা হয়েছে, সেটা ভোর 4টের পরে।
তার মানে হিসেব করে দেখা যাচ্ছে প্রায় 5 ঘন্টা গ্যাপ, যখন সে বলছে যে একটু পরে ফোন করছি, বা বাবাকে ফোন সব যে সময় করার কথা, তারপরে এতগুলো ঘন্টা কেটে গেল, তার মধ্যে ফোনটা করেনি। এইটা একটা মস্ত বড় ইন্ডিকেশন যে সেই সময় হয়তো সে বেঁচে ছিল না। তার মানে আপনারা বলতে চাইছেন যে ওই টেলিফোন কলের 1.5-2 ঘন্টার মধ্যেই শি ওয়াজ কিল্ড? কোয়াইট লাইকলি, ভেরি লাইকলি। তার কারণ না হলে ওর তো ফোন না করার কোনো কারণ নেই। তখন ওদের তো মানে দেখুন, উনি তো হচ্ছেন সেকেন্ড ইয়ার পিজিটি, এবং সেকেন্ড ইয়ার পিজিটিটা কিন্তু সাধারণত রাত্রিবেলা তার ঘরের মধ্যে থাকবে। ফার্স্ট ইয়ার পিজিটি ইন্টার্ন হাউস স্টাফরাই রুগীদের দেখাশোনা করে, এবং যদি কোনো বিশেষ সমস্যা হয়, কোনো ক্রিটিক্যাল কেস আসে, তখন তারা সেটা সেকেন্ড ইয়ার পিজিটির কাছে নিয়ে যায়। তার খুব একটা অকুপায়েড থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, আর একটা গল্প শোনা যাচ্ছে যে তারা অনেকক্ষণ ধরে খেতে খেতে অলিম্পিক্সে জ্যাভলিন থ্রো দেখছিল। ওর বাবা মা এটা স্পষ্টভাবে বলেছে তাদের মেয়ের কোনোদিন কোনো খেলাধুলায় ইন্টারেস্ট ছিল না। সে যদি একটু ফাঁকা সময় পেত তাহলে তখন সে পড়াশোনা করতো। অলরেডি ডিএম এর জন্য কিছু কিছু টিউটোরিয়াল কোর্সে এনরোল করেছিল, ফাঁকা টাইম পেলেই সেগুলোর জন্য প্র্যাকটিস করতো আর কি। তো কাজে এই যে দীর্ঘ সাইলেন্স, এবং তার সঙ্গে যদি আমি স্টমাকে ফুডের কন্টেন্টটা মেলাই, মানে ইনফ্যাক্ট স্টমাকে ফুডের কন্টেন্টে যেভাবে রেকর্ডেড হয়েছে পোস্টমর্টেম রিপোর্টে, সেটা যদি আপনি দেখেন, ওরা বলছে স্টমাকে 185 গ্রামস অফ পার্টলি ডাইজেস্টেড ফুড উইদাউট এনি পিকিউলিয়ার স্মেল। এই উইদাউট এনি পিকিউলিয়ার স্মেল কথাটা খুব সিগনিফিকেন্ট ডাক্তারদের ক্ষেত্রে। এটা দুটো জিনিস ইন্ডিকেট করে। একটা হচ্ছে যে সম্ভবত কোনো ইনডাইজেশন বা কিছু ছিল না, সেই জন্য কোনো পিকুলিয়ার স্মেল নেই। আর দ্বিতীয়ত সম্ভবত কোনো টক্সিক এলিমেন্ট ওর মধ্যে ছিল না যার থেকে কোনো ফিল্দি স্মেল আসতে পারে আর কি। হ্যাঁ, সুতরাং এটা নর্মাল জিনিস। এবার তার পাশে ইন্টেস্টাইনে কিন্তু এরকম কোনো পার্টলি ডাইজেস্টেড ফুডের কথা লেখা নেই। তাই আপনারা সবাই নিশ্চয়ই একটা জিনিস জানেন, যেটা আমাকে ডাক্তাররা বুঝিয়েছে খুব সুন্দর করে, যে আমরা খাওয়া হয়ে যাওয়ার 2 ঘন্টা পরে পিপি ব্লাড সুগারটা মাপি। কেন মাপি? তার কারণ যা খাবারই আমি খাই না কেন, স্টমাক থেকে সেটা এক লপ্তে নিচে চলে যায় না, ভাগ হয়ে একটু একটু করে যায়। এবার একটু একটু করে যে যাওয়াটা শুরু হয়, স্টমাকে কিন্তু অ্যাবজর্পশন খুব বেশি হয় না। অ্যাবজর্পশনটা শুরু হয় ইন্টেস্টাইনে যাওয়ার পরে, এবং অ্যাবজর্পশনটা শুরু হওয়ার পরে কিন্তু ব্লাড সুগারটা পিক করে। সুতরাং এই যে 2 ঘন্টা পরে আপনি ব্লাড সুগারটা মাপছেন, তার মানে কি 2 ঘন্টার মধ্যে কিছু না কিছু খাবার ইন্টেস্টাইনে যাবে। কিন্তু এখানে যেভাবে রেকর্ডটা রয়েছে তাতে মনে হচ্ছে সেটা আর হয়নি। তাহলে আমি ধরে নেবো যে খাওয়া শেষ হওয়ার বা খাওয়া শুরু হওয়ারও বলতে পারি 2 ঘন্টার মধ্যে। আজকাল তো খাওয়া শুরু হওয়ার 2 ঘন্টা বাদেই পিপিটা করেন ডাক্তাররা, 2 ঘন্টার মধ্যেই ঘটনাটা ঘটে গেছে। এইভাবে দেখলে এটা। আর এই 2 ঘন্টার 2.5 ঘন্টার মধ্যে সে কোনো ফোন করেনি, যাদেরকে অনেকগুলো ফোন তার কাছ থেকে আসার কথা। স্মল ইন্টেস্টাইনে বলছেন আপনারা যে কোনো অবশেষ পাওয়া যায় না, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী কোনো অবশেষ, কিন্তু সেটাও তো মানে অ্যানাটমিক্যালি সেটাই তো হওয়ার কথা। মানে 2 ঘন্টার মধ্যে তো অন্তত হতে হবে সেটা, নাহলে কিছুই নেই সেখানে। এটা তো মানে কি, মানে আমি খাবার একটু বাদেই খুন হয়েছি। তার মানে আপনাদের সার কথা হচ্ছে যে দিস পোস্টমর্টেম which was very hurriedly done actually conceals more than it reveals. Definitely. এবং এই বিষয়টা তো মানে বিশেষভাবে উল্লেখ করা উচিত ছিল। খাবারটা যখন এরকম, তার থেকে তো একটা পসিবল টাইম অফ ডেথ নিয়ে ওদের একটা মন্তব্য করা উচিত ছিল। এই যে পোস্টমর্টেম রিপোর্টটা হয়েছিল, এটা অনিকেতকে কিছুদিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম। সে বলল যে ওরাই নাকি উদ্যোগ নিয়ে ম্যাজিস্ট্রেট ডেকে এনে পোস্টমর্টেম করিয়েছিল। এখন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এরকম একটা সডি পোস্টমর্টেম কি করে হয়? দেখুন, ম্যাজিস্ট্রেট তো আফটার অল ডাক্তার না। পোস্টমর্টেমটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয়নি, যেটা হয়েছিল ইনকোয়েস্টটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতি। আচ্ছা, হ্যাঁ, উপস্থিতিতে শুধু না, ইনকোয়েস্টটা ম্যাজিস্ট্রেটই করেছিল, রাইট। মানে ইনকোয়েস্টটা একজন, দুটোর মধ্যে তফাৎ কি আমার সাধারণ দর্শক? আচ্ছা ঠিক আছে, পোস্টমর্টেম ডিলস উইথ দ্য বডি, দুটোই ডিলস উইথ দ্য বডি, কিন্তু ইনকোয়েস্টটা হচ্ছে যখন ডেড বডিটা একটা জায়গায় পাওয়া গেল, তারপরে এটা একজন সিনিয়র পুলিশ অফিসারও করতে পারে অথবা একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও করতে পারে। সে এসে সারা শরীরে কোথায় কি ইনজুরি আছে, শরীরের কাপড় জামাগুলো কি অবস্থায় আছে তার একটা রিপোর্ট তৈরি করে। হ্যাঁ, বডিটা কি পজিশনে রয়েছে, হাত পা গুলো কি অবস্থায় রয়েছে তার একটা রিপোর্ট তৈরি করে। এটাকে বলে ইনকোয়েস্ট রিপোর্ট। এই ইনকোয়েস্টটা হয়ে যাওয়ার পর বডিটা মর্গে পাঠানো হয়, সেই মর্গে পোস্টমর্টেমটা হয়। সুতরাং দুটো কমপ্লিটলি ডিফারেন্ট প্রসেস। ইনকোয়েস্ট আগে হয়, ইনকোয়েস্ট আগে হবে।
তখন ইনকোয়েস্ট হচ্ছে বডিটা যে অবস্থায় আপনি দেখছেন বা পেয়েছেন সেই অবস্থায় বডিতে কি কি সিগনিফিকেন্ট ফিচার্স আছে সেটা আপনি রেকর্ড করছেন। সমস্ত ইনজুরি গুলো আপনি রেকর্ড করবেন, বডিটা কিরকম পজিশনে রয়েছে সেটা রেকর্ড করবেন, হাত পা গুলো কোনো অস্বাভাবিক অবস্থায় রয়েছে কিনা, চোখ মুখের অবস্থা কোনো অস্বাভাবিক কিছু না, বা শরীরের আশেপাশে ব্লিডিং এর চিহ্ন আছে কিনা সেইগুলো রেকর্ড করা হয়েছে। এটা একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজেই সেই রিপোর্ট তৈরি করেছেন এবং সেখানে অন্য যারা উপস্থিত ছিল তাদের কথা উল্লেখ করা আছে। তা সেই ইনকোয়েস্টটা হয়েছে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা, এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে সবসময় করাতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু সেদিন সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়েই করানো হয়েছিল। তারপরে বডিটা মর্গে গেছে, মর্গে 3 জন ডাক্তারের একটা টিম তৈরি হয়েছিল, তারা এই পোস্টমর্টমটা করে এবং সেখানে 4 জন পিজিটি উপস্থিত ছিল, তাদের সামনে এটা হয়েছে। আচ্ছা, কারা ডাক্তার 3 জন নাম বলে? একজন হচ্ছেন অপূর্ব বিশ্বাস, আরেকজন হচ্ছে বোধহয় মলি ব্যানার্জি, আর একজনের নাম হচ্ছে রিনা, পদবিটা আমার এখন মনে পড়ছে না। অপূর্ব বিশ্বাস এবং রিনা হলেন আরজি করেরই, আর মলি ব্যানার্জি এসেছিলেন নীলরতন সরকার থেকে। এরা কি মানে হোয়াট ওয়াজ देयर এক্সপার্টিজ? They are doctors in forensic medicine. ওকে, So they are experts in forensic তার medicine. মানে এটা তো অন্য কেউ পারবে না, এটা ফরেন্সিক মেডিসিনের ডাক্তারই করবে। আর যে পিজিটিরা সেখানে ছিল তারা হচ্ছে, এটা একটা মানে স্পেশাল ডিমান্ড তখন তৈরি হয়েছিল, তখন লোকে সন্দেহ করছিল যে এই পোস্টমর্টমটা ঠিকঠাক হবে না, হয়তো জিনিসটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা হবে, হ্যাঁ, বা অন্য কোনো রকম নানা রকম কিছু ঘটতে পারে। সেই জন্য একটা দাবি ওঠে যে এটা কিছু পিজিটিদের সামনে করতে হবে। তখন তারপর তো ওরাই দলবদ্ধভাবে 4 জন বা 5 জনকে ঠিক করেছে, 4 জন সই করেছিল। তার মধ্যে কি অনেকের ছিল? না না, অনেকে ছিল। পিজিটি বলতে কারা? মানে পিজিটি মানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং। বুঝলাম, সেটা কি ওই ওডি বা মানে চেস্ট মেডিসিন? না 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 না, ওটা বিভিন্ন জায়গা থেকে ছিল। চেস্ট মেডিসিনের একজন ছিল, কিন্তু ফরেনসিক মেডিসিন থেকে কেউ ছিল না। ইন্টারেস্টিংলি ফরেনসিক মেডিসিনের কোনো পিজিটিতে থাকা উচিত ছিল আগে, সেটা তো কেউ ছিল না। এবং চেস্ট মেডিসিনে ছিল, কিন্তু তার বাইরেও ছিল। তো তারা তাদের সামনে এরকম একটা শডি এক্সারসাইজ হলো, দে ডিড নট রেইজ এ প্রোটেস্ট। এটা তো আমাদের সকলেরই প্রশ্ন। আমার এই ব্যাপারে একটা তত্ত্ব আছে, তো মানে ডাক্তাররা তখন কিরকম স্টেট অফ মাইন্ডে ছিল জানি না, মানে এরা কিরকম জানেন তো, মানে ওরা ফাইনালি পোস্টমর্টেমে তো আত্মহত্যা লিখতে পারেনি, হোমিসাইড লিখেছে, তাতেই আমরা জিতে গেছি, এইরকম একটা ভাব। কিন্তু পোস্টমর্টেম রিপোর্টটার যে অন্য অনেক ভ্যালু আছে, বিং ডক্টরস দে শুড বি ফুলি অ্যাওয়্যার অফ ইট। হ্যাঁ, তার মানে এরা বোধহয় পিজিটি হওয়ার যোগ্য নয়। এরকম কোনো অপমানজনক কথা আমি বলবো না, এটা বলার মতো জায়গা আমি না, হয় তাই নয়, দে টুক ইট মাচ টু ক্যাভেলিয়ারলি। হ্যাঁ, or they should have been much more serious about it. Yes, or they should have. Otherwise 45 মিনিট এই পোস্টমর্টমটা, কুলতলির ঘটনায় যে বাচ্চা মেয়েটি মারা গেছিল তার পোস্টমর্টম হয়েছিল 4-5 ঘন্টা ধরে, আর এখানে যেরকম বডির কন্ডিশন, এটা অন্তত 4-5 ঘন্টা ধরে পোস্টমর্টম হবে, এটা এক্সপেক্টেড। তার মানে ওয়াজ ইট মানে এই পোস্টমর্টেমটা এই ডাক্তার করবে এবং সেখানে এই পিজিটি ছাত্ররা থাকবে? এটা খানিকটা কিন্তু পাবলিক ডিমান্ড থেকেই হয়েছে আর কি, এরা থাকবে, এটাকে যারা আন্দোলনকারী তারাই ডিমান্ড। আমি ভাবতে চাইছি যে এটা শডি পোস্টমর্টেমের পিছনেও কোনো ডিজাইন ছিল কিনা? হ্যাভ ইউ ফাউন্ড আউট এনি ডিজাইন? সেরকম ভাবে আমি কি দাবি করতে পারবো না, সেরকম কেউ ছিল না। হ্যাঁ, তবে যিনি পোস্টমর্টেম করেছেন তিনি কিন্তু যে খুব ভালোভাবে কাজটা করেছেন, মানে ওদের যে টিমের যিনি হেড, যিনি আরজি করের ফরেন্সিক মেডিসিনের হেড অপূর্ব বিশ্বাস, তিনি কাজটা খুব প্রফেশনালি তত ভালোভাবে করেন। আপনারা কি তাকে কনফ্রন্ট করেছেন? তাকে আমরা কনফ্রন্ট করিনি, তাকে অ্যাকচুয়ালি সারা মিডিয়া জগৎ এবং মানে সিবিআই প্রচুর পরিমাণে কনফ্রন্ট করেছে। তার বিভিন্ন স্টেটমেন্ট আমরা দেখেছি, যেটা উনি কোর্টে দাঁড়িয়ে বলেছেন সেগুলো আমরা দেখেছি। হ্যাঁ, তো তার ওনার আত্মপক্ষ সমর্থনে বক্তব্য কি ছিল? ওয়াজ ইট কনসিস্টেন্ট অর ডিড ইট ভ্যারি? না, উনি এমন অনেক কিছু বলেছেন যেগুলো শুনে হয় আপনার হাসি পাবে, মনে হবে লোকটাকে পাগল। যেমন উনি কোর্টে দাঁড়িয়ে মোটামুটি এটাই অ্যাসার্ট করার চেষ্টা করেছেন যে একটা লোক এসে এরকম একটা ভয়ানক কাণ্ড ঘটাতে পারে আর কি। হ্যাঁ, এইটা কোনো সুস্থ মানে এর জন্য ডাক্তার হওয়া লাগে না, এই ধরনের কথাবার্তা কিছু উনি অ্যাসার্ট করেছেন আর কি। না, এটা আমরা পাগলও ভাবতে পারি আর শেয়ানা পাগলও ভাবতে। হ্যাঁ, সেটা আপনি জানেন। দেখুন, শেয়ানা পাগলের বাইরেও আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পাবলিক প্রেশার। পাবলিক প্রেশার কি বলতে পারবো না, প্রেশার। এই যে একটা পোস্টমর্টেম পরীক্ষা, যেটা
4-5 ঘন্টা ধরে হওয়ার কথা, সেটা 1 ঘন্টায় শেষ হয়ে গেল। এইটা তো এমনি এমনি হয় না। এইখানেই তো একটা মস্ত বড় ডিস্টরশনের কারণ উপস্থিত হচ্ছে। মানে সেভাবে দেখলে 45 মিনিট মতন কাজ হয়েছে, মানে ডিসেকশন বাই তো এত অল্প সময়ের মধ্যে পোস্টমর্টেম সাঙ্গ করার ব্যাপারে তার লজিক কি ছিল? হ্যাজ দিস কোয়েশ্চেন বিন পুট টু হিম? হ্যাঁ, আইদার আমি যেটা বলতে পারি, তিনি মিডিয়াতে একটা অদ্ভুত কথা বলেছিলেন, আর পরে সেটা থেকে উনি রিট্রাক্ট করেন আর কি। এটা খুব হই হই হয়েছিল। মিডিয়াতে বলেছিলেন যে ওই ভিকটিমের নাকি একজন পাড়ার কাকু এসে বলেছিল যে এখনই ঝটপট সব পোস্টমর্টেম শেষ না করলে তার রক্ত গঙ্গা বইয়ে দেবে, এরকম সব অদ্ভুত অদ্ভুত স্টেটমেন্ট করেছিলেন। তাই জন্য তাকে করতে চান পোস্টমর্টেমের ডাক্তার, তো কেউ একজন এসে তাকে বললো রক্তগঙ্গা বইয়ে দেবে, সেই রক্তগঙ্গা আটকানোটা তার কাজ নয় আর কি। হ্যাঁ, তার কাজ তো পোস্টমর্টেমটা ঠিকঠাক করে করা। এটা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়। তারপর তিনি আবার প্রেসে এক কিছু স্টেটমেন্ট দিয়েছিলেন যে না, ঠিক সেভাবে বলেনি। অ্যাকচুয়ালি মানে পোস্টমর্টেমটা সেদিনই হওয়া নিয়েও তো যথেষ্ট বিতর্ক ছিল, তখন রাত্রি হয়ে গেছিল। সেদিন তো হওয়ার কথা না, নর্মাল কোর্সে সেটা হওয়ার কথা না, তো স্পেশাল পারমিশন করিয়ে সেটা করা হয়েছিল। এই তাড়াহুড়ো থেকে জিনিসটা তাড়াতাড়ি শুরু হয়েছিল, সম্ভবত সেই একই তাড়াহুড়ো থেকে জিনিসটা শেষ হয়েছে। কেননা একটা ডিমান্ড তখন উঠেছিল আমার, অ্যাজ ফার অ্যাজ আই রিকল, সেটা হচ্ছে আরেকটা সেকেন্ড পোস্টমর্টেম করতে। তাই না, আরজি করে কেন পোস্টমর্টেম হবে বা অন্য কোথাও কেন হবে না, সেই নিয়েও চেঁচামেচি হয়েছে সেখানে। সেই নিয়েও সেদিন চেঁচামেচি। কেন নর্মালি কি অন্য জায়গায় হয়? না না, নর্মালি হয় না, কিন্তু এক্ষেত্রে যেহেতু ব্যাপারটা কম্প্রোমাইজ হতে পারে বলে কারণকে সন্দেহ করছে, এরকম দাবি উঠেছিল যে আরেকটা হসপিটালে নিয়ে গিয়ে করা। আর নর্মালি মানে কি, সে যদি আরজি করে কোনো একটা মৃতদেহ নিয়ে আসা হয় তাহলে সেখানে পোস্টমর্টেম হবেই হবে, ঠিক আছে। এটা যে আদৌ আরজি করে নিয়ে আসা হয়েছে সেরকম তো নয়, যদিও ডেথ সার্টিফিকেটে যেখানে লেখা হয়েছিল যে ব্রড ডেড, ফাউন্ড ডেড, ওইখানে একটা রেফারেন্সে গোলমাল আছে, সেটাকে নিয়ে কোথায় হবে না হবে সেটা একটা তো ইস্যু আছে। তবে এটা ঠিক যে বাবা মা চেয়েছিলেন যে দেহ দাহ হয়ে যাওয়ার আগে ওরা ওই টালা থানাতে গেছিলেন এই ডিমান্ড নিয়ে যে একটা সেকেন্ড পোস্টমর্টেম হোক, কিন্তু সে ব্যাপারটা ওরা করাতে পারে। কিন্তু তাহলে যেটা দাঁড়াচ্ছে, দেখুন, আমি একটু চট করে ক্যালাসনেসের থিওরিতে বিশ্বাস করতে পারছি না, এই জন্যে যে একটা কোথাও একটা লেভেলে দের ইজ এ কমপ্লিসিটি, কেমন? এটা অবশ্যই। আর এই কমপ্লিসিটিটা ছিল দুটো। এক নম্বর, মেবি ইন দ্য ফরমেশন অফ দ্য টিম, হু নোজ, নইলে কনসেনসাস ডাক্তাররা এইরকম ভাবে, তো মর্জিনা আবদাল্লার গল্প না যে চামড়ায় সেলাই করে দেয়, হ্যাঁ, এটা তার চাইতে অনেক অনেক একটা ঘাসলি জিনিস। এবং ততক্ষণে আরজি কর একটা মোটামুটি উন্মত্ত হয়ে উঠেছে, সাধারণ মানুষ সেখানে যাওয়া শুরু করেছে, রাজনৈতিক নেতারা যাওয়া শুরু করেছে, সব মিলিয়ে একটা কোলাহলের আবহাওয়া। তো আমি যদি দেখি যে বাইরে বেরোলে আমি একটা খুব এক্সাইটেড ক্রাউড দেখবো, তাহলে অ্যাজ এ হিউম্যান বিং আমার ফার্স্ট রিয়াকশন হবে ইজ টু ডু ইট সো কনসিয়াসলি যাতে আই রিমেইন অ্যাবাভ বোর্ড। কেউ যেন এটা না বলতে পারে যে দিস পোস্টমর্টেম ওয়াজ শডিলি ডান অ্যান্ড হারিডলি ডান, অ্যান্ড আরও যদি আপনারা খারাপ ব্যবহার করেন সেই ভাষা প্রয়োগ আমাদের হাতে। কিন্তু এদেরকে সিবিআই ডেকেছিল? হ্যাঁ, অবশ্যই, এবং কোর্টেও এদেরকে ডাকা হয়েছিল। শুধু ডাকেনি, কিছু কিছু লিখিত প্রশ্ন করা হয়েছিল, সেই উত্তরগুলো পরে পেশ করা হয়েছে আদালতে। সেই উত্তর মানে একাধিকবার ডাকা হয়েছে। উত্তরগুলোর মধ্যে কোনো ইনকনগ্রুইটি আছে? দেখুন, এর মধ্যে অনেকগুলো বিষয় আছে। একটা হচ্ছে যে যেসব স্পেসিমেন সংগ্রহ করা হয়েছিল ফরেন্সিক এক্সামিনেশনের জন্য, সেগুলো কি পরিস্থিতিতে হয়েছে, ঠিক মতো প্রিজার্ভ করা হয়েছে কিনা, ঠিকঠাক প্রসিডিওর মেনে করা হয়েছে কিনা, এইসব বিষয়ে প্রশ্ন ছিল। তো সেটা ডক্টর বিশ্বাস একটা ম্যানুয়াল পাঠিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যে এইটা হচ্ছে প্রসিডিওর এবং সেই অনুযায়ী করা হয়েছে, এটা কিছু তার থেকে বিচ্যুতি কিছু হয়নি। এটা হচ্ছে একটা দিক। আর অন্যান্য বিষয়গুলো ছিল এই টাইম অফ ডেথ এসব নিয়ে ছিল, তার মধ্যে এই বিষয়গুলোও ছিল, এই সময় কন্টেন্ট ইত্যাদি সব মিলিয়ে উনি বলেছিলেন যে যা বলেছেন ওটাই ঠিক আছে, ওইভাবে আছে। কজ অফ ডেথ নিয়েও কিছু ছিল, মানে এরকম মানে অনেক। এটা কি মনে হয় যে আপনারাও যেহেতু একটা রিলেটেড বাট নট সো রিলেটেড স্ট্রিমের লোক,
আপনার কি মনে হয় দিস ইজ বিয়ন্ড দ্য কম্পিটেন্স অফ পুলিশ টু অ্যাকচুয়ালি ডিটারমিন? ধরুন একজন সেই ভদ্রমহিলা কটা রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছে, আই এম নট ইন্টারেস্টেড। একজন ডাক্তার তার সামনে দাঁড়িয়ে যদি বলেন যে দিস ইজ দ্য অ্যাকসেপ্টেড প্রসিডিওর, এবং তার সামনে ছখানা বই এনে দেয় গ্রেজ অ্যানাটমি সহ, দেখিয়ে বলে যে দেখুন এই উই ফলোড দ্য বুক, সেখানে হাউ ডাজ এ পুলিশ অফিসার ফাইন্ড দ্য ভেরাসিটি অফ দ্য স্টেটমেন্ট? এখানে কি ওরা এই ধরনের ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নিয়ে তদন্তটা করেছে, নাকি মোটামুটি লুজলি ছেড়ে দিয়েছে? দেখুন, ওরা যেটা করেছে সেটা খুব ইন্টারেস্টিং। ওরা একটা মাল্টি ইনস্টিটিউট মেডিকেল বোর্ড তৈরি করেছিল। তাতে যেসব লোকের নাম আছে তারা সত্যি ওয়েল এস্টাবলিশড এক্সপার্টস ইন আওয়ার কান্ট্রি, তাদেরকে সব কাগজপত্র পাঠানো হয়েছে। এখন কাগজপত্র দেখে রিয়েলি পোস্টমর্টমটা ঠিকঠাক হয়েছে কি হয়নি আপনি তো বুঝতে পারছেন কতটা রিয়েলি বলা সম্ভব। শুধু কাগজপত্র পাঠানো নয়, ওরা ওদের ওই ভিডিওটা দেখানো হয়েছে। হ্যাঁ, ভিডিওটা অফিসে, হ্যাঁ ভিডিওটা দেখেছি, ওটা ভিডিওটা দেখেছি। কোন ভিডিও? যে পোস্টমর্টমের সময় ভিডিও রেকর্ডিং হয়েছিল, সেই ভিডিওটা ওরা দেখেছি। হ্যাঁ, কিন্তু ভিডিওটা দেখলেও আপনি ধরুন মাথাটা স্কালটাকে ডিসেক্ট করছেন, ভেতর থেকে কিছু বেরোচ্ছে, কিছু ইনজুরি আপনি দেখছেন, বা স্টমাক কেটে কিছু দেখছেন, সেটা তো তারা দেখছে না। হ্যাঁ, কাজেই সেখানে কি তারা মিস করছে আর কি তারা রেকর্ড করছে সেটা বলছে না। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এরা কিন্তু সার্টিফাই করেছে যা করা হয়েছে ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, কাজে সিবিআই বলতেই পারে যে আমরা তো শুধু ওদের উপর নির্ভর করিনি, আমরা অন্যান্য এক্সপার্টদের দিয়ে একটা টিম তৈরি করিয়ে এটাকে র্যাটিফাই করিয়েছি। কিন্তু এবার সাধারণ মানুষ হিসেবে আপনাকে আমি একটা প্রশ্ন করি, ওখানে একটা লাইনে লেখা রয়েছে ডিসলোকেশন বা ফ্র্যাকচারের জায়গায় নীল, কিচ্ছু নেই। এই কথাটা কিন্তু ওদের লেখার কথা নয় উইদাউট ডুইং এ রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন। এবার রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন ছাড়া এটা লেখা না, পার্টিকুলারলি যেখানে বডিটার অনেক ছবি আমরা ইন্টারনেটে দেখেছি যে পা দুটো বিশ্রীভাবে ফাঁক হয়ে রয়েছে, সেক্ষেত্রে হিপ জয়েন্ট ডিসলোকেশনের একটা পসিবিলিটি থেকেই যায়, হয়তো হয়নি কিন্তু থেকেই যায়। তাছাড়া শরীরের অন্যান্য জায়গায় যেরকম ক্ষত বিক্ষত হয়ে রয়েছে এসব জায়গাতেও কোনো ইনজুরি থাকতে পারে। এইরকম একটা বডির কোন রকম রেডিওলজিক্যাল এক্সামিনেশন হলো না, লিখে দেওয়া হলো নো ফ্র্যাকচার, নো ডিসলোকেশন, দিস ইটসেলফ ইজ অ্যান অ্যাবারেশন ইন মাই ওপিনিয়ন। এবং সেটা নিয়ে কিন্তু এই মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড কিছু বলেনি। মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড মানে তারা কি এখানে কলকাতায় এসেছিলেন টু ডিপোজ? তারা কলকাতায় এসে না, তারা ডিপোজ করেনি, কোর্টে ডিপোজ করেনি, তারা রিপোর্ট দিয়েছে আর কি, মাল্টি ইনস্টিটিউট মেডিকেল বোর্ড। এই মাল্টি ইনস্টিটিউট মেডিকেল বোর্ডে ওদের কাছে প্রশ্নগুলো বেঁধে দেওয়া হয়েছিল, এরকম নয় যে তাদের সাধারণভাবে ওপিনিয়ন একটা কিছু দিতে বলা, ফ্রি ফ্লোয়িং ডিসকাশন নয়, নির্দিষ্ট কতগুলো প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল এবং সেই প্রশ্নের ফ্রেমিং এর মধ্যেও খানিকটা লিমিটেশন ছিল যাতে এর বাইরে যাওয়া সম্ভব হয় না। কারা সেই কোয়েশ্চেন গুলো ফ্রেম করেছে? সিবিআই তরফ থেকেই ফ্রেম করা হয়েছিল এবং সেগুলোর উত্তর ওরা দিয়েছিলেন। এখন আমি ডক্টর উপেন বিশ্বাসের একটা ভিডিও দেখেছিলাম, ইন্টারভিউ, যেখানে উনি বলছিলেন যে এই যে পোস্টমর্টেম রিপোর্ট লোকে বলছে, উনি অ্যাকচুয়ালি সিবিআই তে কাজ করেছেন, সিবিআই এর সিবিআই কে খুব খারাপ উনি বলতে কখনোই চাননি। উনি বলেছিলেন যে লালু প্রসাদের জীবনটাই শেষ করে দিলেন। আর উপেন না এমনিতে আপাদমস্তক সৎ লোক, আপরাইট লোক। হ্যাঁ, এখন উনি যেটা বলছিলেন যে এই সিবিআই এই রিপোর্ট নিয়ে অনেক সমালোচনা করা যেতে পারে, ময়না তদন্তের রিপোর্ট, কিন্তু আফটার অল এটা নিয়েই তো আমাকে এগোতে হবে, সুতরাং দেখা যাক না এখানে কি আছে, এই রকম ভাবে সিবিআই এগিয়ে থাকতে পারে। এইখান থেকে আপনি যদি শুরু করেন এইটা নিয়েই এগোতে হবে, তাহলে এরকম একটা পোস্টমর্টেম রিপোর্টের আদালতে কতটা মান্যতা থাকে। একভাবে দেখে মনে হয়েছে যে এইটার মান্যতাটাকে একটু জোরদার করার জন্য এই মাল্টি ইনস্টিটিউশন MIMB বানানো হয়েছিল এবং তাদের এই কাজেই ব্যবহার করা হয়েছে, ঠিক সত্য উদ্ঘাটনের জন্য না। ও একটা উদাহরণ দিয়েছে, আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি তাদের কাজকর্মের থেকে। সেটা হলো তাহলে কিন্তু নেচার অফ কভার আপ ট্রান্সেন্ডস বিয়ন্ড দ্য স্টেট বর্ডার। You can claim that, বলতেই পারে, তাই না? এবং এই পোস্টমর্টেম নেওয়ার কতদিন পরে তারা এসেছিলেন?
এটা সম্ভবত মাসখানেকের মধ্যেই। হ্যাঁ, খুব বেশি দিন গ্যাপ ছিল না, খুব বেশি দিন গ্যাপ ছিল। এবং তারা কি সব অ্যাকনলেজ এক্সপার্ট? হ্যাঁ, তাদের একটা লিস্ট ছিল, এবং আমি তো আর এই এরিয়াতে এক্সপার্ট নই, আমি লোকজনকে জিজ্ঞেস করেছি, তাদের অনেকেই খুব মানে খ্যাতনামা ফরেন্সিক এক্সপার্ট। পজিশন দেখেও তাই মনে হয়। আমি যে কথাটা বলছিলাম একটু ফিরে আসি এটাতে, সেটা হলো যে ওদের কাছে অনেকগুলো তো লিখিত প্রশ্ন ছিল, তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে একজন লোক এই ইনজুরি গুলো ঘটাতে পারে কি। এবারে সেটার উত্তর ওরা যেভাবে দিয়েছেন সেটা ওদের এলাকার মধ্যে থেকে বেশ বাঁচিয়েই লিখেছেন যে যা যা ইনজুরি দেখা গেছে সেগুলো একজন লোকই যে করেছে এটা এই সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া যায় না। হলো ডিপ্লোম্যাটিক আনসার বলতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত কোর্টে সেটা যেভাবে ব্যবহার হলো সেটা হলো যে এমআইএমবি তো বলছে একজন করেছে। তা এইটাকে আমি বলবো যে এক্সপার্টদের একরকম ভাবে ব্যবহার করা হয়েছে, যেটা একটা ডিস্টরশনের জন্য প্রশ্নটা এইভাবে ফ্রেম করাটাই একটা ডিস্টরশন। তাহলে এই যে পোস্টমর্টেমে, মানে আমি অ্যাজ এ লেম্যান জিজ্ঞেস করছি যে হোয়াট আর দ্য শর্টকামিংস দ্যাট ইউ ফাউন্ড আউট উইথ রিগার্ড টু দিস রিপোর্ট? এই কতগুলো কথা তো বলাই হলো, যেগুলো বলা হলো না। হ্যাঁ, যেগুলো বলা হলো না সেগুলো মানে আমার কথা হচ্ছে 45 মিনিটে যদি এটা 5 ঘন্টার কাজ করে ফেলা হয়, এক্স্যাক্টলি, তাহলে তো ইট লিভস মেনি গ্যাপস। হ্যাঁ, সে তো বটে লজিক্যালি। তার মানে আরো 4 ঘন্টা 45 মিনিট যদি থাকতো তাদের হাতে, বা 4 ঘন্টা, তাহলে তারা কি কি করতে পারতেন? যেগুলো লিখেছেন সেগুলোই আর একটু বিশ্বাসযোগ্য হতো, যে যথেষ্ট ধ্যান দিয়ে ব্যাপারগুলো করা হয়েছে। এই যেমন ধরুন এখানে একটা কথা লেখা আছে, অল ইনজুরিজ আর অ্যান্টিমর্টেম। তার মানে কি, যে অ্যান্টিমর্টেম ইনজুরি আমরা ফরেন্সিক এক্সপার্টদের কাছে শুনেছি, সেটা একটা ইনজুরি, সেটা অ্যান্টিমর্টেম কি পোস্টমর্টেম সেটা বিচার করার একটা উপায় আছে, কিন্তু সেটার জন্য যে প্রসিডিওরটার মধ্যে দিয়ে যেতে হয় সেটা প্রত্যেকটা ইনজুরির জন্য, সেটা বলতে গেলে প্রত্যেকটা ইনজুরির জন্য সেই প্রসিডিওরের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, তারপরে সেই সিদ্ধান্তে পৌঁছতে হবে যে যত সংখ্যক ইনজুরি রয়েছে সেগুলো নিয়ে সবকিছুকে এক ধাক্কায় বলে দেওয়া হোক। আমি একটু বলি তাহলে এটা বোঝা যাবে। মানে যেটা হয় সেটা হচ্ছে যে ওরা ইনজুরির উপরে ওয়াটার স্প্রে করে, এবং ওয়াটার স্প্রে করলে যদি ওটা অ্যান্টিমর্টেম হয় জায়গাটা লাল হয়ে থাকবে, আর যদি পোস্টমর্টেম হয় জায়গাগুলো সাদা হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা যদি প্রত্যেকটা ইনজুরি শরীরে ধরে ধরে করতে হয় তাহলে তো খানিকটা সময় লাগবে। সেই সময়টা তো এখানে ব্যয় করা হয়েছে বলে মনে হয় না, ফট করে লিখে দেওয়া। মানে এটা কি এমনি যে কোনো জল দিলেই বোঝায়? ওরা স্প্রে করে, এভাবে বলছে, ও জল স্প্রে করা হয়, এক্স্যাক্টলি আমি জানি না, আমাকে এইভাবে বোঝা। ওটাও হয়তো কেমিক্যাল কম্পাউন্ড হতে পারে কোনো, সেটা মনে হয় না। মানে জলের থেকে মানে জায়গাটা লাল হয়ে যাচ্ছে না সাদা হয়ে যাচ্ছে, এটা ওরা দেখার চেষ্টা করে। হ্যাঁ, এটুকুই আমি বুঝেছি। তা আমি যেটা বুঝেছি, যেটা করতে খানিকটা সময় লাগে, এবং শরীরে অতগুলো ইনজুরি যদি সবগুলোর ভাবে দেখতে হয় তাহলে তো খানিকটা সময় লাগবে, নাহলে আমি লিখছি কি করে? ঠিক যেরকম আমি কোনো রেডিওলজিক্যাল এক্সামিনেশন না করেই বলে দিলাম কোনো ফ্র্যাকচার নেই, কোনো ডিসলোকেশন নেই, এটাও সেটা তুমি সব অ্যান্টিমর্টেম বলে দিলাম। তারপরে আমাদের আরো একটা ঘোরতর সন্দেহ আছে, যে পরিমাণ ব্লিডিং হয়েছে বলে মনে হয়, মানে গদি ভিজে গেছিল রক্তে, সেটা কিন্তু একাধিক সাক্ষী বলেছে। হ্যাঁ, এবং লোকেরা যেভাবে দেখেছে তারাও বলেছে, যারা ছবি দেখেছে আর কি। হ্যাঁ, তা এইখানে যে ইনজুরিগুলো হয়েছে যেমন হাইমেনটিয়ার, তার থেকে কিন্তু ডাক্তাররা বলছে এতটা ব্লিডিং হওয়ার কথা না। তা এতটা ব্লিডিং কিভাবে হচ্ছে? ওয়ান ডেফিনিট পসিবিলিটি আমি বলতে পারি হতে পারে, যেটা ডাক্তাররাই আমাকে বুঝিয়েছে, যদি কোনো রেকটাল ইনজুরি হয়, তখন রেকটামের জায়গায় অনেক বেশি ব্লাড ভেসেলস থাকে। হ্যাঁ, এবং সেই ব্লাড ভেসেলসে যদি কোনো সিরিয়াস ইনজুরি হয় ওখানে প্রচুর ব্লিডিং হবে, কিন্তু এখানে কোনো রেকটাল ইনজুরির কথা মেনশনই করা নেই। তাহলে অতটা ব্লিডিং ওখানে হয়েছে কোথা থেকে? মানে বলছে মানে সেটা বলেনি আনএক্সপ্লেইনড, মানে গদি ভিজে গেছে রক্তে, তো অত ব্লিডিং হলো কোথা থেকে? যে ধরনের, না তাহলে কি ওয়াজ শি অ্যাটাকড উইথ আ শার্প ওয়েপন? মানে যা যা ইনজুরি রয়েছে তারই কোনো জায়গা থেকে তো ব্লিডিংটা হতে হবে। তার শরীরের যে জায়গাতে ওই ব্লাডটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুই পায়ের ফাঁকে, যেখানে তার প্রাইভেট অর্গানস আর সেইখানে ওটা ঘটছে। ওকে, এইবার একটা পসিবিলিটি হচ্ছে ওইখানে যে হাইমেনটিয়ারটা হয়েছে সেখান থেকে ব্লিডিং হচ্ছে, কিন্তু তার থেকে এতটা হওয়া সম্ভব নয়। সেটাই গাইনোকোলজিস্ট আমাকে বলবার চেষ্টা করছে বারবার। আরেকটা হচ্ছে যে ওখানে ওই রেকটাল ইনজুরি হলে পরে ওই একই জায়গা থেকে ব্লিডিং হতে পারে, কাছাকাছি জায়গা থেকে। কিন্তু রেকটাল ইনজুরির কথা কোথাও লেখা নেই, এবং খুব সম্ভব রেকটাল ইনজুরি হতে গেলে তো দেয়ার হ্যাজ টু বি সাম ইনভেসিভ প্রসেস। হ্যাঁ, সেটা সম্ভবত এখানে হয়েছে,
এবং তার সঙ্গে রিলেটেড আরেকটা ব্যাপার, এখানে যেহেতু এই সেক্সুয়াল অ্যাসল্টের কথা লেখা আছে রিপোর্টে, সেক্সুয়াল অ্যাসল্ট হয়ে থাকলে একটা খুব ন্যাচারাল প্রশ্ন হচ্ছে যে ভ্যাজাইনাল ক্যানালে কোনো হোয়াইট ফ্লুইড কিছু পাওয়া গেছে কিনা। যেটার কথা বলা হয়েছে সেটা অন্য জায়গায়, এন্ডোসার্ভাইকাল ক্যানাল, ক্যানাল। নর্মালি সেখানে কোনো কিছু পাওয়ার কথা না। আর এই 151 গ্রামটাও পোস্টমর্টেম রিপোর্ট ওটা ক্লারিফাই করেছে, ওটা কোনো লিকুইডটার ওয়েট নয়, পুরো অর্গানটার ওয়েট, সেটা ওরা মানে রিপোর্টে ক্লারিফাই করেছে। কিন্তু যেটা মিসিং সেটা হচ্ছে যে ইয়েতে মানে অ্যাট দ্য ওপেনিং অফ দ্য ভেজাইনা, তার ভিতরে সেইখানে হোয়াইট ভিসকাস ফ্লুইড কিছু ছিল কিনা সেখানে কিছু উল্লেখ নেই। তাহলে আমি ধরে নেবো কিছু না থাকলেও তো সেটা বলতে হবে না যে সেটা ছিল না, কারণ সেটা যদি তাও এটা যদি না থাকে তাহলে আমি রেপ বলছি কিসের যুক্তি? সিমেন্ট নেই অ্যাকচুয়ালি। এটাকে একটা সিভিয়ার সেক্সুয়াল অ্যাসল্ট যে হয়েছে তার কোনো সন্দেহ নেই, সেটা কোনো ইনস্ট্রুমেন্ট ইনফ্লিক্টেড হতে পারে, হ্যাঁ, কিন্তু এটা থেকে কোনো পিনাইল সেক্স হয়েছে বলে তার কোনো এভিডেন্স নেই। না, কিন্তু সেটা যে ওরা মানে সেটা তো বলবার কথা, যদি নাও পেয়ে থাকেন সেটা তো লিখতে হবে যে এরকম ছিল না। আপাত দৃষ্টিতে সেরকম পাওয়া যায়নি, শুধু বলেছেন যে সোয়াব নিয়ে পাঠানো হলো ফরেন্সিকে, এবং ফরেন্সিকে অনেক সময় মানে সোয়াবে যে ফরেন্সিক এবং বায়োকেমিক্যাল অ্যানালিসিসে যেটুকু পাওয়া গেছে শরীরে কোথাও সিমেন্ট কিছু পাওয়া যায়। আচ্ছা, এই যে ফরেন্সিক টেস্টও আমার যদি মানে ইফ মাই মেমোরি ইজ নট ফলিং মি, প্রথমে একটা করেছিল রাজ্য সরকারের ফরেন্সিক, তারপরে সিবিআই আবার সে সেন্ট্রাল ফরেন্সিক। না 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 না, এরকম কিছু হয়নি। সমস্ত স্যাম্পল লালবাজার থানায় 12 তারিখ পর্যন্ত পড়িয়েছিল, যখন সিবিআই আসেনি, এবং 12 তারিখে সমস্ত স্যাম্পল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবে গেছে 12 তারিখের পরে, যখন সিবিআই হ্যাজ অলরেডি টেকেন ওভার। তো আফটার অলমোস্ট 72 আওয়ার্স, হ্যাঁ, এটা তো এইসব জিনিস তো বিনীত গোয়েলের ড্রয়ারে রাখলে এদের তো কোনো ইয়ে থাকবে না। অবশ্যই নয়, এদের একটা সার্টেন টেম্পারেচারে ঠিকঠাক প্রিজার্ভ করার একটা গাইডলাইনস আছে। হ্যাঁ, তো ন্যাচারালি ইন এ পুলিশ হেডকোয়ার্টার আই ডোন্ট সাপোজ দ্যাট। আমি সমস্ত মেমো দেখেছি আমরা, যেখানে মানে জিনিসটা কোথায় যাচ্ছে, কিভাবে ডেলিভার করা হচ্ছে, মানে লোয়ার কোর্ট ডকুমেন্টের মধ্যে সবকিছু আছে। 13 তারিখেরও পরে অনেক কিছু গেছে, 13 তারিখের আগে কোনো ল্যাব অ্যানালিসিসের জন্য কিচ্ছু যায়নি। ও, তাহলে তো ওখানেই মোটামুটি অনেক কিছু গল্প তৈরি হয়ে যায়, পাখিকে মেরে দিয়েছে, তাই না? সুতরাং এটা ওয়াজ এসেনশিয়ালি টু শর্ট কভার আপ অপারেশন। একটা হচ্ছে পোস্টমর্টেমটা এমন ভাবে করো হুইচ লিভস অল কাইন্ডস অফ অপশনস, একটা মানে ওপেক ডকুমেন্ট তৈরি করো, আর তারপরে যথাসময়ে ফরেন্সিক, এটা তো পুলিশের কাজ ছিল, ইট ওয়াজ দেয়ার অব্লিগেশন টু সেন্ড ইট ইমিডিয়েটলি টু দ্য স্টেট ফরেন্সিক। অবশ্যই, মানে আমি জানি না এটা কিভাবে, এটা কেন হচ্ছে, মানে যখন এই সোয়াব গুলো কালেক্ট করা হবে পোস্টমর্টমের সময়, সেগুলো কিন্তু কালেক্ট করারই নিয়ম হচ্ছে ফরেন্সিক ল্যাব থেকে কোনো লোক এসে কালেক্ট করবে, তারা আসে উইথ প্রপার প্রিকশনস, গ্লাভস পরে আসবে, মাস্ক পরে আসবে, এটাই নিয়ম, দ্যাট ইজ দ্য প্রোটোকল। তারা আসবে এবং তাদের হাতে ইমিডিয়েটলি ওটা হ্যান্ড ওভার করে দেওয়া হবে, তারা রিসিপ্ট দিয়ে যাবে এবং তারপরে তারা রিপোর্ট দেবে, এভাবে হওয়ার কথা। তার মানে এটাও একটা মানে মেজর ল্যাপস। আমি জানি না মানে আজকাল সবকিছু এরকম ভাবে হচ্ছে কিনা, হ্যাঁ, কিন্তু এইটা হওয়া উচিত, এটুকুই বলতে পারি। তো এইটা নিয়ে কলকাতা পুলিশ কে কনফ্রন্ট করেনি সিবিআই? আমি তো শুনিনি কিছু। সিবিআই এর সঙ্গে কলকাতা পুলিশের কোনো কনফ্রন্টেশনের খবর, হ্যাঁ, সুপ্রিম কোর্টে 2-1বার শোনা গেছে, কিন্তু আর কোথাও শোনা যায়নি। তাহলে তো এই কথাটা তো সিবিআই কে সেই সময়কার সিপি বা যারা যারা ওইখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কেউ বা কারা তো ওটা নিয়ে লালবাজারে রেখে দিয়েছিল। অবশ্যই, হ্যাঁ, তো কোন উদ্দেশ্যে রেখেছিল? যেটা একটা পুলিশের অ্যাকসেপ্টেড প্রোটোকল, সেই প্রোটোকলটাকে 72 ঘন্টা ধরে একেবারে কি বলবো, নোয়িংলি ইনভ্যালিডেট করে দেওয়ার যে একটা মানে আমি এটা মানে আইনত প্রোটোকল কিনা আমি জানি না, কিন্তু অ্যাজ এ সায়েন্টিস্ট আফটার টকিং টু সায়েন্টিফিক এক্সপার্টস আমি বুঝি, তুমি যদি এর থেকে সত্যিই কোনো তথ্য উদ্ঘাটন করতে চাও তাহলে এই প্রোটোকলটা ফলো করা উচিত, আদারওয়াইজ থিংস উইল বি স্পয়েলড, থিংস উইল বি কন্টামিনেটেড। সেই প্রোটোকলটা কি ফরেনসিককে বলতে হবে, তারা আসবে, তারা নিয়ে স্যাম্পল নিয়ে তাদের ল্যাবরেটরিতে চলে যাবে। ওকে, তার মানে দিস ইজ স্টেজ 2 where major ঘাপলা may have taken place. I have taken place. এবার
এই যে প্লেস অফ অকারেন্স, এটা তো মোটামুটি আমরাও যারা কিছুই বুঝি না তারাও এইটুকু বুঝি যে সেমিনার রুমে ঘটনাটা ঘটেনি। হ্যাঁ, ঘটনাটা তাহলে কোথায় ঘটেছিল? আচ্ছা, এটা নিয়ে এটা অনেক গল্প শোনা গেছে। হ্যাঁ, হ্যাঁ, একটা গল্প শোনা গেছে যে এটা নাকি ওই 7th ফ্লোরে যে একটা স্পেশাল অপারেশন থিয়েটার আছে হুম, সেইখানে হয়েছে। এখন এই স্পেশাল অপারেশন থিয়েটারটা অ্যাকচুয়ালি বিকেল 5টার পরে বন্ধ হয়ে যায়। তো ভিকটিমকে খুন করতে হলে যদি তাকে সেখানে যেতে হয়, মানে সে কেন যাবে বিকেল 5টার পরে? তার তো সেখানে যাওয়ার কোনো কারণ নেই। সে একজন চেস্ট মেডিসিনের পিজিটি, সে স্পেশাল অপারেশন থিয়েটারটা 5টার সময় বন্ধ হয়ে যাচ্ছে, সে সেখানে কেন যেতে যাবে? হ্যাঁ, তো এইটা হয়েছে বলে আমাদের প্রথম থেকেই মনে হয় না। তারপরে ওইখানে খুন করে হঠাৎ করে কেন আমি ওটা আবার চেস্ট মেডিসিনে নামিয়ে দিয়ে যাবো আর কি, এইটা ওর কোনো যুক্তি নেই আর কি। হ্যাঁ, তো মানে ওই রকম একটা খুন করার পর যে কোনো লোক খুনি যেটা করার চেষ্টা করবে সেটা হচ্ছে বডিটাকে বাইরে কোথাও ফেলে রাখবে, যাতে লোকে দেখে সমস্ত ইনজুরি দেখে ভয় পায়, কিন্তু কারো ঘরে দোষটা না করে। এখন আমরা এইটা বার করার জন্য অনেক লোকের সঙ্গে কথা বলি, তার মধ্যে ওইখানে যারা কাজকর্ম করেছে অ্যাটেন্ডেন্ট হিসাবে বা গ্রুপ ডি হিসাবে, তাদের সঙ্গে অনেক কথাবার্তা বলেছি। বেশিরভাগ লোক কথা বলতে বলতে রাজি হয়নি, কিন্তু ফর্চুনেটলি এখানে একটা জিনিস বলি যে এই ব্যাপারে আমাকে খুব হেল্প করেছে কিন্তু যারা আরজি কর থেকে পাস আউট আন্ডার গ্রাজুয়েট তারা। আমি যখন আগে সিনিয়র, তাদের থেকে যারা সিনিয়র আন্দোলনকারী যারা, তাদের সঙ্গে কথা বলেছি, তাদের কাছ থেকে কিন্তু এই ধরনের হেল্প পাইনি। এই আন্ডার গ্রাজুয়েটরা অ্যাকচুয়ালি ভিকটিম অফ দি সিচুয়েশন ইন আরজি। ইন হোয়াট সেন্স? তার কারণ এই সাপ্লিমেন্টারি পাওয়া, রেজিস্ট্রেশন আটকে যাওয়া, হস্টেলে এসে রাত দুপুরে হাল্লাবাজি করে তাদেরকে ওপর অত্যাচার করা, এগুলো সাফার করে আন্ডার গ্রাজুয়েটরাই। কিন্তু এরা কি আপনাদের সঙ্গে সহযোগিতার কারণে সাফার করেছে? না 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 না, এটা তো চলছিল, এটা তো পার্ট অফ দি থ্রেট কালচার। ওকে, এটা তো পার্ট অফ দি থ্রেট কালচার যে তুমি আমাদের সঙ্গে আমাদের কথা শুনছো না, তাহলে তোমাকে সাপ্লিমেন্টারি পেতে হবে আর কি। হ্যাঁ, কি তুমি আমাদের কথা শুনছো না, তাহলে তোমার মেডিকেল রেজিস্ট্রেশনটা আটকে দেওয়া হবে কোনোভাবে, এইরকম সব ব্যাপার। হ্যাঁ, তো এদের সঙ্গে কথা বলতে শুরু করার পর আমার সঙ্গে বেশ কিছু লোকের যোগাযোগ হয়, তাদের মধ্যে যারা চেস্ট মেডিসিনে দীর্ঘকাল কাজ করেছে, এরকম একজন দুজন আমাকে খুব স্পষ্ট ভাষায় বলেছে যে পিজিটিদের জিনিসপত্র রাখা, শোয়া, এসবের জন্য একটা ঘর ছিল, সেটাকে ওরা পিজিটি রুম বলতো, যেটা হচ্ছে ওখানে স্লিপ স্টাডির জন্য সে একই রুম ব্যবহার করা হতো। স্লিপ স্টাডি পেশেন্ট খুব রেয়ারলি থাকে, বেশিরভাগ সময় থাকে না, এবং স্লিপ স্টাডি পেশেন্টরা এলেও তারা স্লিপ স্টাডিতে চেষ্টা করতো 12:30 1টার মধ্যে করে ফেলতে, যাতে রাত্রিবেলা রুমটা অ্যাভেলেবল হয়ে যায়, তারা ব্যবহার করতে পারে। এবং সেই 8 তারিখ রাত্রিরেও যে স্লিপ স্টাডিটা হয়েছিল, তারও পেশেন্টের স্লিপ স্টাডি 12:30 1টার মধ্যে হয়ে গেছিল এবং তারা চলে গেছিল। মানে বাড়ি চলে গেছে না, ওয়ার্ডে চলে গেছিল। আচ্ছা, এইবার এখন এই যে স্লিপ স্টাডি রুমটা, এখানে পরিষ্কার 3টে বেড আছে, মানে এখন আর নেই, সেটা রুমটাকে তো বিশ্রীভাবে ভেঙে চুরে ফেলেছে। তখন ওখানে 3টে বেড ছিল, 3 জন পিজিটি কাজ করছে। পিজিটিরা সাধারণত তাদের জিনিসপত্র ওখানেই রাখে, সেটাই পিজিটি রুম। ওখানে যদি ওটা অ্যাভেলেবল থাকে, ওখানেই তারা খাওয়া দাওয়া করে, ওখানেই পড়াশোনাও করে, বিশ্রাম নেয়। সেক্ষেত্রে রাত্রে সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ভিক্টিমের সেখানে থাকার চান্সটাই সবচেয়ে হাই, অন্য কোথাও তার যাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, সে সেখানেই থাকবে, সেটাই তো পিজিটি রুম, সবাই সেটাকে পিজিটি রুম বলেই জানে। ইনফ্যাক্ট স্লিপ স্টাডি রুম বল, ইনফ্যাক্ট ওখানে যারা ইন্টার্ন হিসেবে ডিউটি করেছে সেরকম ডাক্তারদের সঙ্গে আমি কথা বলেছি, বা হাউস স্টাফ হিসেবে কাজ করেছে তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা পরিষ্কার বলেছে পিজিটিরা ওই রুমেই থাকতো রাত্রিবেলা, এবং ওই রুমটাই কিন্তু 12 তারিখে বিশ্রীভাবে আনপ্রফেশনালি ডিমলিশ করা হয়েছে। কাজেই এটা কি অ্যাডজাসেন্ট টু দ্য সেমিনার রুম? উল্টো দিকে, জাস্ট উল্টো দিকে, একটা ছোট্ট করিডোর, জাস্ট উল্টো দিকে। ওকে, মানে মানে সেমিনার রুমের যে মেইন এন্ট্রান্সটা তার উল্টো দিকে, এবং সেইখানেই তার থাকার সম্ভাবনা বেশি, এবং সেইখানে খুনটা হলে আরো কতগুলো ব্যাপার আছে ওইখানে। তার মানে খুনটা ওখানে হয়ে বডি ওয়াজ রিমুভ টু দ্য সেমিনার রুম, ইয়েস, and kept in a manner from which nothing can be established. না, ওটা Then it is not a crime scene. ইট ইজ ডেফিনেটলি নট দ্য ক্রাইম সিন। সেটা তো সিএফএসএল এর রিপোর্টে খুব পরিষ্কার যে ওটা ক্রাইম সিন হতে পারে না। হ্যাঁ, ওটা ক্রাইম সিন নয়। তখন আপনি দেখবেন ওটা যে সাজানো, মানে কিছু ছবি দেখলে খুব পরিষ্কার বোঝা যায় যে বডিটা কিসের উপরে রয়েছে, একটা গদির উপরে রয়েছে। গদিটা কোথায় রাখা রয়েছে? ডায়াসের উপরে। আচ্ছা, ডায়াসের উপরে গদি পেতে কেউ ঘুমোয়? আমি জানি না।
তারপর কেবল ওয়্যারের সমস্ত কেবল সমস্ত কিছু এর উপরে রয়েছে। ওইখানে কেন গদি পাকতে যাবে? সেমিনার রুমে কিন্তু একটা দুটো বেড রয়েছে, দরকার হলে কেউ সেখানে শোবে। ইনফ্যাক্ট সেমিনার রুমটা কখনো কখনো প্রয়োজন হলে ওরা খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করত, সেখানেও একটা টেবিল ছিল এন্ট্রান্সের পাশে, সেখানে বসে ওরা খাওয়া দাওয়া করতো। এটা ওরা যেরকম বর্ণনা দিচ্ছে এই ছেলেগুলো, যে একটা ডায়াসের ওপরে একটা টেবিল রেখে তারপরে খাওয়া দাওয়া করছে, এটা একটা অদ্ভুত দৃশ্য। কেন করতে যাবে? একটা ডায়াসের উপরে কেন তুলে খাওয়া দাওয়া করতে যাবে তারা? এবং আমি লোকের মুখে যেটা শুনেছি, যে সাধারণত সেমিনার রুমে রাত্রিবেলা শোয়াটা বাঞ্ছনীয় ছিল না, তার কারণ সেমিনার রুমে তো অনেক জিনিসপত্র থাকে, ওই জন্য মানে রাত্রিবেলা সেমিনার রুমটা লক করা থাকবে, এটাই মোটামুটি সর্ট অফ দ্য ইউজুয়াল প্র্যাকটিস, লোকে যেটা বলেছে। কাজেই মানে ভিকটিম যেখানে থাকবে খুনটা তো সেখানেই হতে হবে, অন্য কোথাও তার খুন হতে পারে না আর কি। তা ভিকটিম যদি স্লিপ রুমে থাকে, খুনটা সেখানে হওয়ারই সম্ভাবনা বেশি। এবং স্লিপ রুমটার ওয়াল যেটা ভেঙেছে আমি দেখছি, ওটা 5-6 ইঞ্চি চওড়া দেওয়াল, এবং যেহেতু ওটা স্লিপ স্টাডি রুম, ওটা সাউন্ড ইনসুলেশন খুব ভালো। কাজে ওখানে যদি একটা কুকর্ম করা হয়, বাইরে থেকে খুব একটা আওয়াজ টাওয়াজ শোনা যাবে না। হ্যাঁ, এবং যখন খুনটা হয়েছে বলে আমরা মনে করছি, সেই টাইমে ওই পিজিটি একাই সেখানে থাকার কথা, তার কারণ বাকি পিজিটিরা তখন সম্ভব, বাকি যেটা ফার্স্ট ইয়ার পিজিটি তারা সম্ভবত তখন ওয়ার্ডে রয়েছে। তার মানে যেটা মানে আমাদের আপাত দৃষ্টিতে কনস্ট্রাক্টটা হলো যে এরা রাত্রির খাওয়াটা ওই মোস্ট প্রবাবলি স্লিপ স্টাডিতেই করেছে। না, সেটা করেনি, তার কারণ স্লিপ স্টাডিটা তো 12:30-1টা পর্যন্ত চলেছে, তার আগে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সেটা অন্য কোথাও করেছে, সেটা সেমিনার রুমের দরজার কাছে একটা টেবিল আছে, সেখানেও করে থাকতে পারে। ওখানে আরেকজন ছিল না, অর্ক সেন বলে ডক্টর? দুজন ফার্স্ট ইয়ার পিজিটি ছিল, অর্ক সেন এবং সৌমিত্র রায়। একজন হাউস স্টাফ ছিল গোলাম আজম, আর একজন ইন্টার্ন ছিল, তার নাম হচ্ছে শুভদীপ সিং মহাপাত্র। এর মধ্যে অর্ক সেনের স্টোরিটা একটু ইন্টারেস্টিং। এখানে ওদের ডিউটিটা এরকম ভাবে ঘটে, প্রত্যেক দিনই কোনো একটা ইউনিটের অ্যাডমিশন ডে থাকে। সেদিন যত রুগী ভর্তি হবে, সেই ইউনিটের যিনি ভিপি মানে চিফ, যিনি তার আন্ডারে ভর্তি হবে এবং তার পিজিটিরাই তার দেখাশোনা করবে। এদিন ছিল সুমিত্রায় তপাদারের অ্যাডমিশন ডে, বৃহস্পতিবার দিনটা, সেই জন্য তার ইউনিটের পিজিটিরাই কাজ করার কথা। তারা সবাই তার পিজিটি ইউনিট। এইখানে একটা প্রশ্ন আছে, রেকর্ড অনুযায়ী সৌমিত্র রায় এবং ভিকটিম এরা দুজনেই সুমিত্রায় তপাদারের ইউনিটের পিজিটি, কিন্তু অর্ক সেন কিন্তু অন্য ইউনিটের পিজিটি, এবং সে সেদিনকে ওখানে স্লিপ স্টাডিটা করছিল। স্লিপ স্টাডিটা তার নিজের রিসার্চের প্রয়োজনে হতে পারে, বা সে স্লিপ স্টাডিটা করবে, এটা হতে পারে, কিন্তু সে কিন্তু সেই ইউনিটের নয়। সেই ইউনিটের যে ফার্স্ট ইয়ার পিজিটি, যার সেখানে থাকার কথা, মোহিত সান্তোরিয়া, সে কিন্তু সেদিন সেখানে ডিউটি করেন, এবং ডিউটির যে রোস্টারটা তারা জমা দিয়েছে কোর্টে, তাতে কিন্তু আমি দেখছি 8 তারিখে শুধু না, 1 তারিখেও কিন্তু অর্ক সেন সেই ডিউটিটা করছে। এটা আমার কাছে খুব অড লেগেছে। এটা অন্য ইউনিটের পিজিটি কেন রাত্রিবেলা সেখানে ডিউটি করছে? কারণ থাকতে পারে। কিন্তু চেস্ট মেডিসিনের ছেলে। হ্যাঁ, অবশ্যই। তো এক একটা ডিপার্টমেন্টে কতগুলো ইউনিট আছে? ওখানে বোধহয় 6টা মানে 1A 1B 1C 2A 2B 2C এরকম করে সপ্তাহে 6 জনেরই কি মানে অ্যাফিলিয়েটেড টু ডক্টর তোপাদার? না, এক একটা ইউনিট, তোপাদারের একটা ইউনিট, অরুণব দত্ত চৌধুরীর আরেকটা ইউনিট, এরকম। যেমন অর্ক সেন যে ইউনিটে রয়েছে, আমি রেকর্ড থেকে দেখছি তার অ্যাডমিশন ডে হচ্ছে শনিবার হওয়ার কথা, এবং তার যে ভিপি তার নাম হচ্ছে পলাশ নন্দন ধারা, যিনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এখানে একটা ব্যাপার থাকতে পারে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা সাধারণত থিসিস গাইড করতে পারে না, সেই জন্য সে হয়তো অ্যাসোসিয়েট প্রফেসর সুমিত্রায় তপাদারের কাছে কাজ করছিল, সেটা হতে পারে আর কি। হ্যাঁ, কিন্তু পলাশ নন্দন ধারার বোধহয় নন, পলাশ নন্দন ধারার অন্য দুটো ইউনিটের সঙ্গে নাম পেয়েছি, কিন্তু সেটা শনিবার অ্যাডমিশনের ডেট, সেটা না। শনিবার অ্যাডমিশন সেটা ঠিক কথা, কিন্তু ওর পলাশ ধারার নামটা ও বলছিল বোধহয়। হ্যাঁ, সেটা বলেছিল। সেটা হচ্ছে যে যেদিন ও ওখানে ছিল, সেদিন পলাশ নন্দন ধারার অন্য একটা ব্যাপার ছিল, সেদিন ওটা অ্যাডমিশন মাই ভিপি বলছিল, কিন্তু মাই ভিপি বলে ওকে রেফার করছিল। তাহলে ওটা একটু চেক করে দেখতে হবে কি আছে। তাহলে এই অর্কর বক্তব্যটা কি? আমি ধরে নিলাম অর্কর বক্তব্য হচ্ছে ও ভিকটিমের সঙ্গে অলিম্পিক্স দেখতে দেখতে খাওয়া দাওয়া করেছে, তারপরে এসে স্লিপ স্টাডি পেশেন্ট ধারে কাছে কি জয় নাই। যদি হাইপোথেটিক্যালি ধরে নিই যে সেমিনার রুমের বাইরের দরজার পাশে একটা ছোট টেবিল ছিল যেখানে ওরা খাওয়া দাওয়া করতো, বা পাশে না ভেতরেই, সেখান থেকে কোনো টেলিভিশন ছিল?
না 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 না, এই তো খুব মজার ব্যাপার। তাহলে খুব কোথায় ভালো ছিল? প্রশ্ন। ওরা বলছে গোলাম আজম, যে একজন হাউস স্টাফ, চারজনে মিলে একটা টেবিলের চারপাশে বসে গোলাম আজমের মোবাইলে বসে বসে নাকি চারজন না, পাঁচজন। পাঁচজন, হ্যাঁ চারজন নয়, পাঁচজন। একটা একটা মোবাইলে ধরুন এরকম বুঝতে পাঁচজন পারছি। বসে, এর থেকে বড় টেবিল। এরকম ভাবে একটা কেউ অলিম্পিক্স কেন দেখবে আমি জানি না। যদি পাঁচজনই মোবাইল খুলে দেখতো তার একটা মানে ছিল আর কি। হ্যাঁ, তা যাই হোক, এইরকম একটা ব্যাপার ও দাবি করছে। এবং তারপরে ওরা ও ও দাবি করছে 1টার সময় ওদের খাওয়া দাওয়া হয়ে গেছিল। তারপরে ও সে স্লিপ স্টাডি পেশেন্টটাকে রিলিজ করে দেয়, তখন তার স্লিপ স্টাডিটা হয়ে গেছিল। এরপরে তারপরে ওই স্লিপ স্টাডির যে ডেটাটা রেকর্ডেড হয়েছে সেটা কম্পিউটার থেকে ডাউনলোড করার চেষ্টা করছিল, সেটা করতে কিছু সমস্যা হয়। তারপরে ও লোকজনের কাছ থেকে হেল্প নেয়। তারপরে এর মধ্যে আরো কিছু দু একটা ছোটখাটো ইনসিডেন্টের কথা বলেছে। একটা পেশেন্টের এবিজি টেস্ট হয়েছে, গোলাম আজম ওর কাছে এসছে, এসব বলেছে চলেছে করে ঠরে ও এর মধ্যে একবার দাবি করেছে যে রাত 2টোর পরে একবার নাকি ওর ব্যাগ আনতে সেমিনার রুমে গেছে। আচ্ছা, ব্যাগটাও সেমিনার রুমে কেন রাখবে সেটা কিন্তু পরিষ্কার না আমার কাছে। তার পিজিটিতে জিনিসপত্র পিজি রুমে থাকার কথা। এবং একজন পিজিটি সে কিন্তু তার স্টেটমেন্টে বলেছে যে সকালবেলা সে যখন এলো এসেই তার ব্যাগটাকে পিজিটি রুমে রাখলো বা স্লিপ রুমে রাখলো, সেটাই সে বলেছে এবং সেটাই নর্মাল। এবার সেমিনার রুমে তার ব্যাগ রাখার কোনো কারণ নেই, কিন্তু সে বলছে আমি ব্যাগটা আনতে গিয়ে দেখলাম ডায়াসের উপরে ভিকটিম শুয়ে অকাতরে ঘুমোচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এটা অর্ক সেন। এটা বলছে। But he was not apprehended. Well, মানে he was not arrested. He was questioned. Yes, question. Yes, question. হুম। But এটা তো মনে হচ্ছে যে he is a very critical witness. হ্যাঁ, হ্যাঁ। এবং ওদেরকে এই টাইমের রেসপেক্ট এই জিনিসটা ঠিকঠাক মতন প্রশ্ন করা হয়নি। হ্যাঁ, এবং স্লিপ রুমে ওরা দুজন ঘুমোলো, আর ভিকটিম কেন সেমিনার রুমে ঘুমোতে যাবে, যেখানে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি স্লিপ রুমে 3খানা বেড রয়েছে। ওরা কি এটা এমন হতে পারে যে পুরুষ এবং মহিলা একসঙ্গে শোবে না? এরকম তো কোনো ব্যাপার নেই, 3টা আলাদা আলাদা বেড। এবং ওখানকার অ্যাটেন্ডেন্ট এরকম বলছে কখনো কখনো ইন্টার্ন, একটা আলাদা ইন্টার্ন রুম ছিল, কিন্তু কখনো কখনো যদি ডিউটিরত ডাক্তারদের সংখ্যাটা বেশি হতো মেঝেতে বিছনা করে দেওয়া হয়েছে। স্লিপ রুমটা বেশ বড় রুম, কাজে মেঝেতে বিছনা করে দেওয়া হচ্ছে। সেখানে রাত্রিবেলা ডাক্তাররা তো বেশিক্ষণ ঘুমোচ্ছে না, ওই একটা ওই মেঝেতে শুয়ে ওরা ঘুমিয়েছে এরকম। আচ্ছা, যখন এই সব ঘটনাই ঘটছে তখনও তো সন্দীপ ঘোষই প্রিন্সিপাল। হ্যাঁ, সন্দীপ ঘোষ তো মানে যখন ওকে বোধহয় 2-3 দিন পরে ওকে সরিয়ে দেওয়া হয় ন্যাশনাল মেডিকেল কলেজে। তার আগে পর্যন্ত উনি প্রিন্সিপাল। ন্যাশনাল মেডিকেল ওকে অ্যালাউ করেনি, আবার নাকি ওকে তাকে তখন ওনাকে একটা স্পেশাল পজিশন, অগাস্ট হয়েছিল সেটা। স্পেশাল পজিশন দিয়ে স্বাস্থ্য ভবনে রাখা হয়েছিল কিছুদিন। এনিওয়ে, আমি ওনার প্রসঙ্গে পরে আসছি। তাহলে ডক্টর অর্ক সেন ছাড়া গোলাম আজমের কি বক্তব্য? গোলাম আজমের বক্তব্যটা অনেকটাই অর্ক সেনের সঙ্গে মিলিয়ে হচ্ছে। গোলাম আজমও বলছে আমি একটা টেস্ট রিপোর্ট নিয়ে অর্ক সেনকে খুঁজতে এলাম, খুঁজতে এসে সেমিনার রুমের দরজাটা ফাঁক করে আমি দেখলাম ভিকটিম ওখানে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে। আচ্ছা, সেখান থেকে দেখা যেতে পারে। তো সেখান থেকে দেখা গেলে সেমিনার রুমটা একটা লম্বা রুম, সেখানে আপনি মানে অবভিয়াসলি আলোটা জ্বালাতে হবে, না আলোটা আপনি দেখতে পাবেন। অর্ক সেন সেমিনার রুমে থাকবে কেন? এটা তো একটা বড় প্রশ্ন। এবং তারপরে সে কি বলছে, সে বলছে যে অর্কদা ওখানে আছে কিনা। আমি একটু আওয়াজ করে বললাম যে অর্কদা আছো? আচ্ছা, সে মানে ডাসটা কিন্তু অন্য এন্ডে, সে পরিষ্কার দেখতে পাচ্ছে। আর সেখানে যদি আলো জ্বালানো থাকে তো অর্ক সেন থাকলে তো অর্ক সেনকে দেখতে হবে, অর্কদা আছো বলে এরকম জিজ্ঞেস করার কোনো কারণ নেই। আর একটা সেমিনার রুম, চেয়ার রয়েছে, ডাস রয়েছে, অর্কদা কি কোথাও লুকিয়ে আছে ওর ভেতরে। এবং তারপরেই তার মনে হলো স্লিপ রুমে যাই, এবং স্লিপ রুমে গিয়ে সে অর্কদাকে পেয়ে গেল। অর্কদাকে খুঁজতে তার প্রথমেই স্লিপ রুমে যাওয়ার কথা, সে সেমিনার রুমে গেল কেন? এই সবই তারা যাচ্ছে সম্ভবত একটা স্টোরি তৈরি করার জন্য, যে আমরা দেখেছি রাত 2-3টের পরে। এই দুজনের বাইরে কারা ছিল? 3জনের কথা বললেন। আরো 2জন ছিল, মোট 5জন, মানে ভিকটিমকে নিয়ে 5জন। একজন হচ্ছে একটা ইন্টার্ন শুভদীপ সিং মহাপাত্র, আর একজন হচ্ছে সৌমিত্র রায়। তাদের তো কোর্টে সাক্ষ্য দিতে ডাকা হয়নি, এবং তাদের কিছু স্টেটমেন্ট আছে সিবিআইতে, কিন্তু সেগুলো খুবই আনরিলায়েবল। কারণ সিবিআই স্টেটমেন্টে তো যে স্টেটমেন্ট দিচ্ছে সে সই করে না, সই করে হচ্ছে সিবিআই অফিসার। এবং ওগুলো পড়লেই আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে চুনকাম করা হয়েছে আর কি, এত সমস্ত এডিটিং হয়েছে, এত ভুলভাল। সেই জন্য সেটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। তখন কোর্টে দাঁড়িয়ে তারা কোনো সাক্ষ্য দেয়নি।
ও এদেরকে কোনো প্রসিকিউশন সাক্ষী হিসেবে ডাকেনি, এবং আমি তো বলবো এটা ডিফেন্স কাউন্সিলের ফল্ট। প্রসিকিউশন ডাকেনি, তারা তো চাইলে এদেরকে ডেকে ক্রস এক্সামিন করতে পারতো, সেটা তারা করেনি। ইটস আ ফল্ট অফ দি ডিফেন্স। কাদের কাদের করেনি আপনি যদি লিস্টটা দেখেন, চমৎকার লিস্ট আর কি। মাকে করেনি, মাকে ডাকেনি, ভিকটিমের যে বন্ধু যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তাকে ডাকেনি, এদের দুজনের সঙ্গে লাস্ট কথা হয়েছে কিন্তু টেলিফোন, তাদের ডাকেনি। তারপরে সেদিন স্লিপ স্টাডি পেশেন্ট যে ছিল তার যে রিলেটিভ ছিল সেখানে, তাদের ডাকেনি, ছেলে ছিল তাদের ডাকেনি। তাছাড়া নার্সরা যারা ছিল ওখানে, ওয়ার্ড বয় যারা ছিল, যাদের সঞ্জয় রায়কে দেখার কথা, তাদের কাউকে কোর্টে ডাকা হয়নি ডিপোজ করার জন্য। এবং এই 4টি ছেলে যারা ওর সঙ্গে ডিনার করেছিল বলা হচ্ছে, তার মধ্যে 2জনকে ডাকা হয়েছে, 2জনকে ডাকা হয়নি। কেন? এবং ডিফেন্সও এটা নিয়ে কিছু বলেন। এটাই তো আমার কাছে সবচেয়ে বড় আপত্তিকর জায়গা। আমার ধারণা এইসব তথ্য মানে সামনে পেলে শার্লক হোমসও অনেক টাইম নিতেন। আর্থার কোনান ডয়েল তারও মাথা খারাপ হয়ে যেত, হ্যাঁ, যেভাবে আপনারা বলছেন। কিন্তু যে এটা দুটো, তার মানে কি? তার মানে দিস, ইফ ইট হ্যাজ হ্যাপেন্ড in presence of all these four, of course, ঠিক আছে, তাদের সামনে নাও হতে পারে, কিন্তু তারা তখন আশেপাশে উপস্থিত, আশেপাশে ছিল। এবং হয়তো since they are parroting the same story, হ্যাঁ, তখন মনে হয় যখন 4জনই একই গল্প বলে, তখন বোঝা যায় যে তার পিছনে একটা অর্কেস্ট্রেটেড এফার্ট। এটা শুধু মানে 4জন একই গল্প কোর্টে দাঁড়িয়ে বলছেন। আমি তো এখন অনেক স্টুডেন্টদের সঙ্গে কথা বলি, গোলাম আজম সম্পর্কে ছেলেগুলো বলে, এই ডাহা মিথ্যা কথাটা জানেন স্যার, ও সবাইকে বলে বেরিয়েছে, সবাই কাছে বলে বেরিয়েছে, আমি তো এলাম, এসে দেখলাম দিদি অকাতরে ঘুমোচ্ছে। যে সময় বেঁচে থাকার কথা, সেই সময় দিদিকে ঘুমোতে দেখেছে। আচ্ছা, ওই একটু আগে ওই কথাটা হলো না যে ডিফেন্স কেন বলেনি, এখানে একটা ছোট্ট সাইড লাইট, সেটা হচ্ছে যে ডিফেন্সের তরফে যারা ছিলেন কোর্টে, তার একটা পরিবর্তন হয়েছিল। প্রথম দিকে যিনি ছিলেন সৌরভ ব্যানার্জি, এবং পরে সেটা তার বদলে ওই তালওয়ারের না লোক টিম করছিল না প্রথম দিকে। না, এটা সবাই লিগ্যাল এইডস থেকে, এখানকার যে লিগ্যাল এইডস আছে মানে গরিব লোকেদের জন্য, সেখান থেকে সেখানে একটা চেঞ্জ হয়েছিল, হ্যাঁ, 2-3 দিনের পরে যিনি, আচ্ছা, লিগ্যাল এইডস এর লোকেরা মোস্টলি আলিপুর কোর্টে কাজ করে। হ্যাঁ, এই ট্রায়ালটা চলছিল শিয়ালদা কোর্টে। শিয়ালদাতে ওদের যে অফিস, সেখানে মূলত যে লয়াররা থাকে তারা ওই বেল অ্যান্ড রিমান্ড এইটাই হ্যান্ডেল করে। ট্রায়াল লয়ার বিশেষ কেউ এখানে থাকে না, একজনই ছিল। এবার ট্রায়াল লয়াররা মোস্টলি আলিপুর কোর্টে থাকে। এবার যেটা হয়েছিল, 3-4 দিন যাওয়ার পর ওদের যে সিনিয়র ট্রায়াল লয়ার কেসটা কন্ডাক্ট করছিল, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মানে আসছিলেন না কোর্টে, এবং তাতে ম্যাজিস্ট্রেট খুব অসন্তুষ্ট হন। এবং তারপরে বারবার লিগ্যাল এইডসকে ফোন যায়, তখন আলিপুর থেকে 2জনকে ডেপুট করা হয়, তারা এসে তারপরে জিনিসটা টেক আপ করে। সুতরাং এখানে প্রচুর মিসম্যানেজমেন্ট হচ্ছে, মানে লিগ্যাল এইডস এর তরফে এই সব কিছুতেই একটা মানে সন্দেহজনক ব্যাপার ইয়ে কি বলে। তা যাই হোক, তার মানে গোটা ঘটনাটা যদি পরম্পরাটা দেখি, মানে এখনো পর্যন্ত যে আলোচনাটা করলাম, সেটা হচ্ছে প্রাইমা ফেসাই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে সময় অভয়ার মৃত্যু হয়েছে বলে বলা হচ্ছে সেটা অসম্ভব। তার অন্তত 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে তার মৃত্যু হয়ে যাওয়ার কথা। 2 নম্বর হচ্ছে, ইনকোয়েস্টটা যদি বা মোটামুটি ভালোভাবে হয়ে থাকে, তো পোস্টমর্টেম ইজ শর্টি, ভেরি শর্টি। ওকে। অ্যান্ড থার্ড হচ্ছে যে যারা ডাইরেক্টলি ওর সঙ্গে সেদিন রাত্রিরে ছিল, তাদের মধ্যে একজনকে বাদ দিলে, বা 2জনকে সিবিআই ডেকেছিল, 4জনকেই সিবিআই ডেকেছিল, কিন্তু কোর্টে প্রডিউস করা হয়েছে 2জনকে। অর্ককে করা হয়েছিল, আর গোলাম আজমকে করা হয়েছে। আচ্ছা, বাকি 2জনকে করা হয়। ওকে। আর যেটা তাহলে এর থেকে বেরোবে এরপরে, কারণ খুব বড় করলে মানুষের তো মাথা গন্ডগোল হয়ে যায়, সেই জন্য আমি ভাবছি এটাকে এইখানে এই পর্বটা শেষ করি, নিশ্চয়ই করে লেট আস গো টু দ্য সেকেন্ড পার্ট।